আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনই, এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল? এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো। এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে, এই শঙ্কাটা তো করা হচ্ছিল। সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই ওসমান হাদির মতো একজন সুপরিচিত নেতা, যাকে সকলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে সকলে এক নামে চেনেন, এমন একজন তরুণ নেতাকে যে গুলিবিদ্ধ করা হলো, সে ঘটনাটিকে কিছুতেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববার উপায় নাই। নির্বাচনের ঘোষণা আসবার পরে এমন একজন ব্যক্তিকে টার্গেট করা হলো, যাকে সরাসরি ভাবেই অত্যন্ত সুপরিকল্পিত টার্গেট হিসেবেও বুঝতে অসুবিধা হয় না, যার ফলে সারা দেশে একটা আতঙ্ক হবে, আলোড়ন ছড়িয়ে পড়বে। প্রত্যেকটি আসনের প্রার্থীরা এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করবেন এবং নির্বাচনের যে প্রচারণা শুরু হতে যাচ্ছিল বা হচ্ছিল বা চলছিল, সেটার মধ্যে একটা শঙ্কা, আতঙ্কের ছায়া পড়তে বাধ্য হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাটা ছিলই, কিন্তু এরই মধ্যে দেখেন বিএনপি নভেম্বরের শুরুতে যখন তাদের দলের মনোনয়ন ঘোষণা করলো, তখন চট্টগ্রামে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে রীতিমতো AK-47 সহ বেশ কয়েকটি অস্ত্র নিয়ে 50 জনের মতো অস্ত্রধারীদের একটা দল ঢুকে পড়ে গুলি চালিয়ে কিন্তু সেই প্রার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ারও নিহত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনাটিকেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে, বারবার আলাপ হয়েছে বটে, কিন্তু এটা এমন আতঙ্ক ছড়িয়ে পড়েনি যে মুখে মুখে ছড়িয়ে পড়বে, কারণ বিএনপির সেই নেতা এভাবে জাতীয়ভাবে পরিচিত নন। তার মানে হাদিকে যে আজকে জুম্মার নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকায় এক রকমের জনসংযোগ প্রচারণা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছিলেন, তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে, তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ। এখন ভাববার কি কোনো কারণ আছে যে এই ঘটনাটি একটি শুধুমাত্র হাদিকেই এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে, নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে? তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে। ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন, সেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়িরও চাপ নাই, দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক। ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন, চেহারায় চেনেন, নামে চেনেন, কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তিনি বাত ফজর লিফলেট বিলি করছেন, কর্মসূচি দিচ্ছেন, তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা সিঙ্গারা খেয়ে, চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান, কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন। ওসমান হাদি কিন্তু বিরাট একটা অস্ত্র শস্ত্র, নিরাপত্তা বাহিনী, দলের ক্যাডার বাহিনী নিয়ে ঘুরতে পারছেন। একটা সাধারণভাবে রাজনৈতিক দলীয় প্রার্থীদের যেটা থাকে যে তাদের একটা নিজস্ব নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা থাকে, ওসমান হাদি হচ্ছেন সেক্ষেত্রে ব্যতিক্রম। তিনি সেই প্রহরা তার নাই, কিন্তু তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং আজকেও তার লিফলেট বিতরণ করতে যাওয়ার কথা ছিল মসজিদে মসজিদে এবং এরপর সরোয়ার্দী উদ্যানে বসে দলের কর্মীদের সঙ্গে একসাথে বসে খাওয়ার কথা ছিল। তারা আসলে তার নির্বাচনী এলাকাটা, যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা,
ঢাকা ৮, যে কারণেই হাদি সেখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর তিনি উঠে এসেছেন। কাজেই তিনি কিন্তু ওই এলাকাটাতে একেবারে মিলেমিশে আছেন। এইরকম একজন প্রার্থীকেই চিহ্নিত করা হলো, কারণ তার মানে এটা একরকম বুঝিয়ে দেওয়া হলো যে নিরাপদ নয় নির্বাচনী পরিবেশ, যেমনটা আশঙ্কা করা গিয়েছিল। প্রচুর অস্ত্র বাইরে আছে, সেটা সত্যি, এবং অস্ত্রধারীরা আছে যারা সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করছে, এবং এই মাথা লক্ষ্য করে গুলি করাটা আমাকে মনে করালো যে 2024-এর জুলাই আগস্টের যত নিহত আহত তাদের একটা বিরাট সংখ্যকও কিন্তু এই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছেন। কাজে এই যে টার্গেট কিলিং এর বিষয়টা, সেটা খুব সুস্পষ্ট হয়ে ওঠে এই হাদির এই আহত হওয়ার ঘটনায়। হাদির আহত হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক উদ্বেগ তৈরি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদিকে যারা হামলা করেছেন, যারা হাদিকে গুলি করেছেন, তাদেরকে সর্বোচ্চ তৎপরতায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতৃবৃন্দ। ঢাকা ৮ আসনটা কিন্তু ভীষণ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী। মির্জা আব্বাসের ওই এলাকা, তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা, তিনি মেয়রও নির্বাচিত হয়েছেন ওই এলাকার, ওই ঢাকার মেয়রও নির্বাচিত হয়েছেন, এবং তিনি বরাবরের ওই এলাকার প্রার্থী, ওই এলাকার বাসিন্দা। তিনি, তার স্ত্রী এবং মির্জা আব্বাসের সমর্থক বৃন্দ সকলেই একটা শক্তিশালী অবস্থানে আছেন ঢাকা ৮-এ। ঢাকা ৮-এ জামায়াতের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, তিনিও শক্ত প্রার্থী, এবং এবার প্রার্থী মনোনয়ন ঘোষণার আগে থেকেই কিন্তু ডক্টর হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থী, এবং মির্জা আব্বাসের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ওই এলাকা ছেয়ে গিয়েছিল। এই যে হাদি বলছেন আমার তো কোনো পোস্টার ফেস্টুন নাই, তারা কিন্তু ব্যাপক প্রচারণা করছিলেন। কিন্তু সম্প্রতি একটা বিরাট চমক হাজির হয় ঢাকা ৮ আসনে। ওই যে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বলেই ওখানে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের নেতা হিসেবে হাদি দাঁড়িয়েছিলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ ওই অঞ্চলের ভোটারও বটে। কিন্তু হঠাৎ করেই সপ্তাহখানেক আগে এই খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে যে জামায়াত তাদের মনোনয়ন বদল করবে ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে যে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, রিক্সা ভ্যান বিতরণ, মেডিকেল ক্যাম্প চালানো, সব যে করে যাচ্ছিলেন যে প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, তাকে জামায়াতে ইসলামী সরিয়ে নেবে এবং সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করবে জামায়াতে ইসলামী। এবং সেটা শোনার পর থেকে এখন পর্যন্ত কোনো জামাত এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নাই বটে, কিন্তু এই খবর যখন আসে তখন আবার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শরীফ ওসমান হাদি, এবং তিনি লিখেছিলেন, সাদিক কায়েম আমার ভাই, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরো দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবার 2 প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সাদিকের জন্য অনেক দোয়া। সাধারণভাবে কিন্তু যখন নির্বাচনে কোনো প্রার্থী গুলিবিদ্ধ হন তখন একরকমের সন্দেহের আঙুল ওঠে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে, কারণ আসলে রাজনৈতিক দলগুলোই প্রভাব বিস্তারের জন্য যেমন একে অন্যের যেমন বিএনপির সারা দেশে চলছে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন প্রাপ্তদের মধ্যে গোলাগুলি, সহিংসতা, মারামারি এসব চলছে, ঠিক তেমনি এক প্রার্থী আরেক প্রার্থীর উপর প্রভাব বিস্তার করতেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটান। কিন্তু ঢাকা ৮-এ যেটা বলছিলাম, সব প্রার্থীরাই ভীষণ হাই প্রোফাইল, এবং সাদিক কায়েম এখন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে শুনে তিনি প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেছেন যে বাংলাদেশের এবং ঢাকার তরুণরা যেন প্রস্তুত হন, তিনি খুব শিগগিরই চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন, অভ্যুত্থান, একটা নতুন অভ্যুত্থানে নেতৃত্ব দিতে চান, এবং সেই অভ্যুত্থানের জন্য যাতে সকলে
তৈরি থাকে। সাদিক কায়েম তার মানে এই চাঁদাবাজ গ্যাংস্টারদের বিরুদ্ধে যে একটা আন্দোলন প্রয়োজনীয় হয়ে উঠবে নির্বাচনের আগে, সেটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বলেছেন। বাংলাদেশে যে বিপুল পরিমাণ অস্ত্র ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে উদ্বেগ কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকেই আছে। কারণ আগস্টে বিশেষ করে 4 এবং 5ই আগস্ট কারাগার ভেঙে থেকে শুরু করে থানা লুটপাট হয়েছে 450-র বেশি, ফাঁড়ি লুটপাট হয়েছে 150-র মতো পুলিশের, এবং গণভবন থেকে পর্যন্ত যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ হিসাবেই কিন্তু 1000 অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই, এবং সর্বাধুনিক অস্ত্র আছে সেখানে, মানে AK-47 থেকে মেশিন গান থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র আছে, এবং হাজার হাজার রাউন্ড গুলিও কিন্তু এরই সঙ্গে তখন চুরি হয়ে গিয়েছিল, এবং সরকার এখন পর্যন্ত সেগুলো আটক করতে পারে নাই। অস্ত্রের চালান যে ঢুকছে তার প্রমাণ এই যে মাস দেড়েক দুয়েক আগে বিমানবন্দরের কাছের ট্রেন স্টেশন থেকে, রেল স্টেশন থেকে, বিমানবন্দর রেল স্টেশন থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু 1 ব্যাগ ভর্তি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করলো, এবং তার মানে কোনো একটি পক্ষ নিশ্চয়ই শুধু 1 ব্যাগ অস্ত্রই নিয়ে আসছিল না, তারা নিশ্চয়ই অনেক চালানি এনেছে। একটি চালান ধরতে পেরেছিল সেনাবাহিনী। মনে করে দেখেন, বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কার্গো ভিলেজে, সেই কার্গো ভিলেজের ভল্ট ভেঙে অত্যাধুনিক অস্ত্র চুরি যাওয়ার ঘটনা ঘটলো, সে খবরও কিন্তু সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল। তার মানে বিপুল পরিমাণ অস্ত্রের চালান আসা অব্যাহত ছিল, আর অন্যদিকে আগস্টে যে অস্ত্রশস্ত্র চুরি হয়ে গেছে সেগুলো উদ্ধারে কিন্তু সরকার সফল হয় নাই। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে, এবং তিনি লিখছেন যে জামিনে থাকা পিচ্চি হেলাল, চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল আর গ্রেফতার থাকা সুব্রত বায়েন, এরা মিলে এই পুরো একটা কোঅর্ডিনেশন করছে ব্যাপক অস্থিতিশীলতা দেশে তৈরি করতে, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করে তুলতে। 2024-এর আগস্টের পর মানে দীর্ঘ বছর, বহু বছর কারারুদ্ধ থাকার পর যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে গিয়েছিলেন, সেই মুক্তি পাওয়ার পর কিন্তু সুব্রত বাইন, পিচ্চি হেলাল, কিলার আব্বাসরা যে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে রীতিমতো প্রকাশ্য মহড়া দিচ্ছিলেন, সে খবর কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই আসা শুরু করে সংবাদ মাধ্যমে, এবং সে সময় শীর্ষ সন্ত্রাসীদের অন্তত 6 জন জামিনে মুক্তি পান। এরপর সুব্রত বাইন বেশ কয়েকটি হত্যায়, মানে তিনি হাতিরঝিল, গুলশান এলাকার অন্তত 3টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসার পর মে মাসে তাকে আবার কারারুদ্ধ করা হয়েছে বটে, কিন্তু ওই যে আগস্টের পর কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনই, এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল? এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো, এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে, এই শঙ্কাটা তো করা হচ্ছিল। কাজেই এখন বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে যে নির্বাচন বানচাল এবং মানে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে এ ধরনের অস্ত্রবাজি ঘটাতে পারেন, হাই প্রোফাইল টার্গেটদেরকে গুলি করতে পারেন, হাই ভ্যালু অ্যাসাসিনেশন ঘটাতে পারেন, মানে খুবই মনোযোগের একেবারে শীর্ষে থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারেন, তাদের হত্যা করার প্রচেষ্টা চালাতে পারেন, সেই আশঙ্কাগুলো তো ছিল। সম্ভবত ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সেই ঘটনার সূচনা হলো। এটা কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মোটরসাইকেল আরোহীকে যদি গ্রেফতার করতে পারেও
তাহলেও আসলে এই মুহূর্তেই এই যে একটা মানে প্যান্ডোরার বাক্স খুলে গেছে, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র আছে, অস্ত্রধারীরা আছে, শীর্ষ সন্ত্রাসীরা আছে, জঙ্গিরা আছে, ওই ভয়াবহ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুহূর্তের মধ্যে বা এই 3 মাসের মধ্যে সামলে একটা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবেন কিনা, এবং সেই পরিস্থিতিতে আসলে প্রার্থীরা নিরাপদ বোধ করবেন কিনা, ভোটাররা নিরাপদ বোধ করবেন কিনা, এই সবকিছুই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে শুধুমাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার এই ঘটনাটির মাধ্যমে। কাজেই হাদিকে গুলি করার এই ঘটনাটিকে কেউ হালকাভাবে নিচ্ছেন না, কারণ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নানান জল্পনা কল্পনা শেষে অনেক সমীকরণকে সামনে রেখে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা। সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে? তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে, সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে। আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখের 1 সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস। কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত 3 মাস পেছাতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা। বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়, সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরে মোড়া। এবারের জন্য নতুন কিন্তু বড়লা দিকটি হলো ডাবল ব্যালট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন 2টো ব্যালট, দুটোতেই তাদের ভোট দিতে হবে। অতীতে বাংলাদেশে 3 বার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম। এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এর 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীকবদ্ধ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 18 দিন এবং প্রচার চালাতে 20 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76 লাখের বেশি। একটি দারুণ খবর হলো 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন। কিন্তু এইসব ডেট, প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত 12ই মে সন্ত্রাস দমন আইনে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ।
নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নিতে দিচ্ছে না। ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এর আগে দুইবার 1988 এবং 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট বিএনপিও করেছে, একাধিকবার করেছে জামাত ইসলামীও। তবে আওয়ামী লীগকে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই, তার সবশেষ দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা IANS এবং ইকোনমিক টাইমসে। নতুন দুটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে। বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে, এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ। এটি কোনো বর্জন নয়, এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন, ডেমরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে। যদিও দিনেই উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে। দর্শক, এবার আসি প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের ভাষণের দিকে। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, ভোট যে শুধু নাগরিক অধিকার নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব, সেটা মনে রাখতে। তার বিশ্বাস, ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতনভাবে পালন করবে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন? সেই প্রেসক্রিপশন কিন্তু CAC দেননি। ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও CAC ভোটারদের বলেছেন নির্ভীক হতে। দর্শক, এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান। মানে তার ভাষণে CAC ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন। CAC তার ভাষণে মানসম্মত নির্বাচন, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। দর্শক, শব্দগুলো বেশ মনোরম, কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেননি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ব্যাপারটা অনেকটা এমন, আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন, আমার জন্য একটি গরম, সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন। কিন্তু যখন শেফ এসে বললেন, আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ, তখন সৌন্দর্য দিয়ে কি হবে? CAC আশা করছেন সবাই উৎসাহ মুখর পরিবেশে ভোট দেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর? CAC যখন উৎসবের কথা বলছেন, তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বিশ্লেষকেরা অনেকদিন ধরে বলছেন, লুঠা অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন। তফসিল ঘোষণার দিনই রাজধানীতে কি ঘটলো? দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে, এটা এখন কম বেশি রোজকার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা, আর সচিবালয়ে ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ। যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ 4 জনকে হেফাজতে নিয়েছে। ডিএমপি জানায়, রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে কারণে আটক হন 4 জন। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন। এর একদিন আগে চট্টগ্রাম মিনেশ্বরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ। এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত। এই পুরো চিত্র দেখলে মনে হয়
একদিকে সরকারি মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল। ভোটের মাত্র 2 মাস আগেও সারা দেশে নির্বাচনের উত্তাপ নেই। এই পরিস্থিতিতে সিএসির কাঙ্ক্ষিত উৎসমুখর নির্ভীক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। পুরো ব্যাপারটা অনেকটা এমন, আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন, আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে। এত সংঘাত, এত অস্থিরতার মধ্যে একটা জিনিস কিন্তু ইসিকে দৌড়ের উপর রেখেছে, সেটা হলো সময়। নির্বাচন পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখ 12ই ফেব্রুয়ারি, আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান। আমরা হিসাব করে দেখেছি 2026 সালের রোজা শুরু হতে পারে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় 20শে ফেব্রুয়ারিও হতে পারে। অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে ভোট 4 থেকে 5 দিনের বেশি পেছাতে হয়, তাহলে তা চলে যাবে অন্তত 3 মাস পর। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব। মজার বিষয় হলো, বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে। রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে। সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যখন আওয়ামী লীগ সেবার নির্বাচন বর্জন করেছিল। 2007 সালের 22শে জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন কমিশন। নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর 4 দফায় তার সংশোধন করা হয়, অর্থাৎ 3 বার পুনর্তফসিল হয়। শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি। 2007 সালের 11ই জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 সালের 18ই ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল। তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে। তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে, আর রোজা শুরু হলে এই নির্বাচন 3 মাসের আগে শেষ করা যাবে না। তাহলে দর্শক, 12ই ফেব্রুয়ারির ভোটিং বক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে, নাকি কেবল জরুরি অবস্থার মতো নতুন সমীকরণ তুলে ধরবে? এই বহু সমীকরণের চাদরে মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়, সেটাই এখন